সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। দেখতে দেখতে আজকে আমরা ৪১তম ক্লাসে চলে এসেছি। আমরা মানব দেহ নিয়ে বিগত কয়েকটি ক্লাসে কথা বলেছি, রক্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে বিবিধ অংশ নিয়ে কথা বলবো। আজকের টপিকটিও খুবই গুরুত্বপূর্ণ। আসলে কোনো টপিকই বাদ দেওয়ার মতো নয়, যে কোনো জায়গা থেকে আমাদের প্রশ্ন চলে আসতে পারে। এই জন্য কোনো বিষয়কে অবহেলা করা যাবে না, আর প্রতিদিন অল্প অল্প করে পড়াটা শেষ করে ফেলতে হবে। সময় চলে যাচ্ছে, আজকের দিন মানে আজকেরটা চলে গেল। তো শুরু করা যাক। আজকে আমরা খুবই অল্প কয়েকটি তথ্য পড়ব, কিন্তু চেষ্টা করব ভালোভাবে পড়তে। একটা বিষয় থেকে প্রশ্ন আসে যে হরমোন কি। অথবা প্রশ্নটা উল্টো দিক থেকেও আসে যে হরমোন কি। এটাকে এক কথায় আনসার বা অপশন থেকে যদি অনেক সময় আমরা লিখিত পরীক্ষাও দিই, সেটা হবে রাসায়নিক দূত। এই ব্যাপারটা এরকম, দূত বা বার্তাবাহক বলতে আমরা বুঝি যার মাধ্যমে আমরা সংবাদ আদান প্রদান করি। আর রাসায়নিক দূত হচ্ছে রাসায়নিক ইনফরমেশনগুলি মানবদেহ যার মাধ্যমে বা যেই প্রক্রিয়ায় আদান প্রদান করে, সেটা হচ্ছে হরমোন। অর্থাৎ হরমোনের সাহায্যে মানবদেহ তার রাসায়নিক ক্রিয়াকলাপের বিষয়গুলি আদান প্রদান করে। তারপর একটা প্রশ্ন হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী কে? অর্থাৎ কোন পদার্থ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? এটাও একটা নতুন শব্দ। হাইপোথ্যালামাস। অর্থাৎ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী পদার্থের নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন চাকরি পরীক্ষায় এটা এসে থাকে যে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী পদার্থের নাম কি বা উপাদানের নাম কি। আমাদের আনসার হবে হাইপোথ্যালামাস। বা অনেক সময় আসে হাইপোথ্যালামাস কি, আমাদের আনসার করতে হবে যে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী। তারপর আমাদের স্নায়ুকোষ থেকে প্রশ্ন আসে। প্রশ্নটা একটা প্রশ্ন এরকম যে পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলে? প্রশ্নটা হচ্ছে পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলে। প্রশ্নটা উল্টাও অনেক সময় আসে। পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় নিউরন। অর্থাৎ একটি স্নায়ুকোষের পূর্ণাঙ্গ একককে বলা হয় নিউরন। এখান থেকে আরেকটি প্রশ্ন একটু অন্যভাবে আসে যে নার্ভাস সিস্টেমের গাঠনিক একক, অনেক সময় কার্যকরী একক দিয়ে প্রশ্নটা আসে। একটা হচ্ছে পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে নিউরন বলা হয়, আবার আরেকটা প্রশ্ন আসে নার্ভাস সিস্টেমের গাঠনিক একক, এটার নাম কি? নিউরন। নিউরন থেকে আরেকটা প্রশ্ন আসে নিউরনের বর্ধিত অংশকে কি বলা হয়? নিউরনের বর্ধিত অংশকে অ্যাক্সন বলা হয়। নিউরন থেকে মূলত চারটা প্রশ্ন আসে। একটা হচ্ছে আমাদের অনুভূতি চলাচলের মাধ্যম হচ্ছে নিউরন বা স্নায়ুতন্ত্র। পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে নিউরন বলা হয়, নিউরনের বর্ধিত অংশকে অ্যাক্সন বলা হয়। আর নার্ভাস সিস্টেমের গাঠনিক ও রাসায়নিক একক হচ্ছে নিউরন। মস্তিষ্ক থেকে অনেক সময় প্রশ্নটা আসে। মস্তিষ্কের চিন্তার সাথে সম্পর্কিত অংশ। প্রশ্নটা আমরা একটু ভালো করে বুঝি। মস্তিষ্কের চিন্তার সাথে, অর্থাৎ আমরা যে মস্তিষ্কের যে অংশটা চিন্তার সাথে সম্পর্কিত, এই অংশটার নাম কি? এটা একটা প্রশ্ন আসে। এটা হচ্ছে সেরিব্রাম।
টার্মগুলো একটু কঠিন, কিন্তু আমরা বারবার পড়ার মাধ্যমে ইজি করে নেব ইনশাল্লাহ। মস্তিষ্কের চিন্তার সাথে সম্পর্কিত অংশ হচ্ছে সেরিব্রাম। আরেকটা প্রশ্ন মানবদেহ থেকে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কতটি? 4টি। কি বললাম? আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ মোট কতটি? আনসার হবে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। এখন আমরা আমাদের একটা বড় ছোট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সর্ববৃহৎ গ্রন্থি। মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি, অর্থাৎ অনেকগুলি গ্রন্থি, এর মধ্যে সর্ববৃহৎ কোন গ্রন্থিটি? এটার আনসার হচ্ছে যকৃৎ। যকৃতে মূলত বিলিরুবিন উৎপন্ন হয়। তার সহ আমরা দেখলাম বিলিরুবিন উৎপন্ন হয় কোথায়? যকৃতে। আর যকৃৎ হচ্ছে সর্ববৃহৎ গ্রন্থি। দুইভাবে আসতে পারে, প্রশ্নটি আমরা খেয়াল রাখবো। তারপর প্রশ্ন হয় সর্ববৃহৎ অস্থি। প্রথম গেল গ্রন্থি, এখন হচ্ছে অস্থি। দুই প্রশ্ন। যদি গ্রন্থি আসে আমরা যকৃৎ দিব, আর সর্ববৃহৎ অস্থি, অস্থি বলে ফিমারকে, ফিমার। দুই প্রশ্ন, একটা হচ্ছে অস্থি ফিমার, গ্রন্থি হচ্ছে যকৃৎ। অনেক সময় অস্থি থেকে ক্ষুদ্রতম প্রশ্নটা আসে। ক্ষুদ্রতম হচ্ছে স্টেপিস। সর্ববৃহৎ হচ্ছে অস্থি ফিমার, ক্ষুদ্রতম হচ্ছে স্টেপিস। আরেকটা বৃহত্তম থেকে প্রশ্ন আসে, অঙ্গ হচ্ছে ত্বক। তাহলে সর্ববৃহৎ পেলাম 3টা বিষয়, গ্রন্থি, যকৃৎ, অস্থি হচ্ছে ফিমার, অঙ্গ হচ্ছে ত্বক, আর ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। মানবদেহের সবচেয়ে কঠিন অংশ, একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে এনামেল। মানবদেহের সবচেয়ে কঠিন অংশকে বলা হয় এনামেল। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দেহের সবচেয়ে কঠিন অংশ বা শক্ত অংশ কোনটি? আনসার হবে এনামেল। মানবদেহে হাড়ের সংখ্যা কত? 206। সংখ্যাটা মনে রাখতে হবে, এটা এইভাবেই প্রশ্নটা আসে। মানবদেহে হাড়ের সংখ্যা হচ্ছে 206। তারপর হচ্ছে কশেরুকা। আমাদের হৃৎপিণ্ডের কশেরুকা কতটি? 33টি। হৃৎপিণ্ডের কশেরুকার সংখ্যা হচ্ছে 33টি। আরেকটা প্রশ্ন হয়, বাচ্চাদের দুধ দাঁত কতটি? এটা প্রশ্ন মাঝে মাঝে আসে। 20টি। কিডনি থেকে আমরা একটু প্রশ্ন করি। কিডনির কার্যকরী একক হচ্ছে নেফ্রন, অর্থাৎ কিডনি যেই কাজ করে এটার এককটা হচ্ছে নেফ্রন। যেমন স্নায়ুতন্ত্রের কাজের একক হচ্ছে নিউরন। আমরা কি কি পড়লাম একটু দেখে নিই, কারণ পড়ার চাইতে রিভাইজ দেওয়াটা গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে হরমোন কি? আমরা বললাম হরমোন হচ্ছে রাসায়নিক দূত। তারপর আমরা যেটা পড়লাম, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি? এটা হচ্ছে হাইপোথ্যালামাস। আবারও বলি হাইপোথ্যালামাস। তারপর হচ্ছে পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলা হয়? পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে নিউরন বলা হয়। আরেকটা বিষয় বললাম, নিউরনের বর্ধিত অংশকে কি বলা হয়? অ্যাক্সন বলা হয়। আর নার্ভাস সিস্টেমের গাঠনিক একক হচ্ছে নিউরন। তারপর আমরা পড়লাম মস্তিষ্কের চিন্তার সাথে সম্পর্কিত অংশকে কি বলা হয়? এটাকে বলা হয় সেরিব্রাম। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কতটি? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। তারপর আমরা পড়লাম সর্ববৃহৎ কয়েকটা তথ্য আমরা পড়লাম, যেমন প্রথম পড়লাম সর্ববৃহৎ গ্রন্থি যকৃৎ, তারপর হচ্ছে সর্ববৃহৎ অস্থি ফিমার, তারপর পড়লাম সর্ববৃহৎ অঙ্গ ত্বক। আর অস্থি থেকে আমরা আরেকটা বিষয় পড়েছি,
তা হচ্ছে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। তার পরবর্তীতে ইনফরমেশন ছিল সবচেয়ে কঠিন অংশের নাম কি? এনামেল। আমাদের দেহে হাড়ের সংখ্যা কত? 206টি। হাড়ের সংখ্যা 206টি। হৃৎপিণ্ডে কোষেরুকার সংখ্যা কতটি? 33টি। বাচ্চাদের দুধ দাঁত কতটি? 20টি। আর কিডনি থেকে আমরা পড়েছি হচ্ছে কিডনির কার্যকরী এককের নাম কি? আনসার হবে নেফ্রন। তো আজকে এই পর্যন্তই। তথ্যগুলি সবগুলি গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের এগুলি ভালো করে মনে রাখতে হবে। আর আমরা নতুন করে আরেকটি ব্যাচ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য ইংরেজি ব্যাচ। সেটা দৈনিক ক্লাস হবে, প্রতিদিন 10 মিনিটস করে ক্লাস হবে, 120টি ক্লাস। আপনারা যারা নিবন্ধনের জন্য পড়তেছেন তাদের জন্যও ওই ক্লাসটা গুরুত্বপূর্ণ। আপনাদের ইংরেজিটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই ক্লাসটাও করবেন, ওই ক্লাসেও আপনাদের পূর্ণাঙ্গ অ্যাক্সেস থাকবে, যাতে করে আপনারা ইংরেজি প্রিপারেশনটাও যথাযথভাবে নিতে পারেন। এখানে ইংরেজি ক্লাস হবে, আর ওইখানে দৈনিক আপনারা 10 মিনিট সময় দিবেন, যাতে করে আপনারা ইংরেজিতে বেশ ভালো করতে পারেন। সেখানে আমরা যেই বিষয়গুলি পড়বো সেটা হচ্ছে প্রবাদ প্রবচন পড়বো 50টা, প্রিপোজিশন পড়বো 200 থেকে 250, তারপর পড়ার চেষ্টা করব ফ্রেজ এন্ড ইডিয়মস 200, আর গ্রামারের যে আইটেমগুলি সবগুলি পড়বো। সেই সাথে ইংরেজি সাহিত্য নিয়েও একটা সংক্ষিপ্ত আলোচনা থাকবে। যেহেতু সিলেবাস বড়, আমরা প্রতিদিন অল্প অল্প করে পড়বো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।